জনাব সার্জিস আলম উনি ফেক আইডি খুলে কারোর মুখোশ উন্মোচনের কথা বলে উনি নিজেকে কতটা ইম্যাচিউরড প্রমাণ করলেন এটা কিন্তু আসলে ওনার নিজেরই চিন্তা করে দেখা উচিত। উনি সামনে নির্বাচন করতে চাচ্ছেন, দেশের জন্য কিছু করতে চাচ্ছেন, সো এই ধরনের কথাবার্তা বলা থেকে আমার মনে হয় ওনার এবং এনসিপির অন্যান্য নেতাদের বিরত থাকা উচিত। একটা ফেক আইডি খুলে কারোর ব্যাপারে কোনো জিনিস পোস্ট করব বা তার ব্যাপারে কোনো মুখোশ উন্মোচন করার কথা বলবো, এটা তো একটা হুমকি, থ্রেটও হয়ে গেল। প্রধান উপদেষ্টাকে নিয়ে বিভিন্ন দলের নেতারা বিভিন্ন রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করছে, সমালোচনা করছে, সমালোচনা চলছে। যেমন কয়েশ্বর বাবু বলেছেন, আমরা মানুষ চিনতে ভুল করেছি। সামগ্রিক এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি আমাদের গর্ব, এটা নিয়ে আসলে দ্বিতীয়বার বলার কোনো সুযোগ নেই। কিন্তু আসলে দেখতে হবে যে দেশ পরিচালনার জন্য কি উনি পারফেক্ট ব্যক্তি নাকি, সেটা নিয়ে আসলে এখন বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসতে শুরু করেছে। তো এক্ষেত্রে আমরা মনে করি যে ওনার সততা, ওনার নিষ্ঠা এবং ওনার দায়িত্ব পালনের যে আগ্রহ, তা নিয়ে আমরা কোনো সংশয় প্রকাশ করছি না। কিন্তু এখানে হচ্ছে কয়েকটা ফ্যাক্টর কাজ করছে। প্রথমত যে ওনার কি সেই কেপাবিলিটি আছে নাকি যে এই দেশ পরিচালনা করা, স্পেশালি ওনার এখন যে বয়স, সেই বয়সে। এবং সম্মানের সাথেই বলতে চাচ্ছি যে আমার মনে হচ্ছে এবং আমাদের অনেকেরই মনে হচ্ছে যে উনি হয়তো মিসগাইডেড হচ্ছেন। এবং ওনার যে উপদেষ্টা মণ্ডলী, আমরা অনেক সময় বলে এসেছি, বিনয়ের সাথেই বলে এসেছি যে এটা একটা স্ট্রং কোনো উপদেষ্টা মণ্ডলী নয়, যারা খুব স্ট্রংভাবে দেশের এই ক্রান্তিকালে দেশের হাল সঠিকভাবে এবং সম্পূর্ণ শক্তিশালীভাবে দেশের এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, এত সমস্যাগুলোকে মোকাবেলা করতে পারবে। স্পেশালি যখন আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসনের পর একটা স্ট্রং সরকার দরকার ছিল, যেখানে উপদেষ্টা মণ্ডলীরা শক্ত হাতে এই প্রশাসনকে ঠিক করা থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, সর্বোপরি অর্থনীতি এবং অন্যান্য সকল সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারতেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু প্রপার কোনো অগ্রগতি কোনো ক্ষেত্রে হচ্ছে না। এই সরকারের আসলে কাজটা কি ছিল? এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাজ ছিল প্রথমত একটা নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো, এবং এরপরে আওয়ামী লীগের এবং তার দোসরদের বিচার করা যারা গণহত্যার সাথে জড়িত ছিল। তো আমরা দেখছি যে কোনোটাতেই অগ্রগতি হচ্ছে না। 10 মাস পার হয়ে গিয়েছে কিন্তু কোথাও স্পষ্টত কোনো অগ্রগতি নেই। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় আমরা মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টা যখন বললেন যে শুধুমাত্র একটি দল নির্বাচন চায়, তা আসলে অত্যন্ত বিনয়ের সাথেই বলবো যে এটা একটি মিস স্টেটমেন্ট। এখানে উনি যদি একটি দল বলতে বিএনপিকে মিন করে থাকেন, তো আমি এখানে অন রেকর্ড বলছি যে এর সাথে এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ অনেকবার বলেছেন, সেই সাথে এনডিএম এর আমরা অন্যান্য নেতারাও বারবার বলেছি। সো এখানে একটার বেশি দুইটা দল তো হয়েই গেল। এবং এর বাইরে আজকেও আমরা দেখলাম যে 12 দলীয় জোট বিবৃতি দিয়েছে, জাতীয়তাবাদী সমমনা জোট বিবৃতি দিয়েছে। সো একটা দলের কথা উনি কেন বললেন, এটা বলে কি বাকি দলগুলোকে উনি ছোট করলেন না অপমান করতে চাইলেন, এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। এবং সেই সাথে একটা দল চায়, তাহলে কারা চায় না এবং কেন চায় না? তাহলে কি জনগণের ম্যান্ডেট দরকার নাই? ম্যান্ডেট কি আসলে ফেসবুকে হবে যে আমি লিখে দিব এবং একটা ক্যাম্পেইন চালাবো যেখানে বলা হবে যে 5 বছরের জন্য ইন্টারিম সরকার থাক? সেই ক্যাম্পেইনের উপর জনতা ম্যান্ডেট দিবে? সো সংস্কারের কথা বললেন আপনারা, তাহলে সেই সংস্কারগুলো কোথায়? সেই সংস্কারের কথা বলতে বলতে 10 মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত সেখানে গ্রহণযোগ্য কোনো পর্যায়ে আমরা পৌঁছাতে পারি না। এখন উনি কি দল বলতে এমন একটা দলকে বুঝাচ্ছেন যেই দলের এখনো নিবন্ধনই পায়নি? সার্জিস আলম একটা বক্তব্যে বলেছেন গতকাল, ফেসবুকে 2-4টা ফেক আইডি খুলে চৌকস নেতাদের মুখোশ খুলে দিতে হবে। একজন রাজনীতির কর্মী হিসেবে এই ধরনের বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? আসলে এই এনসিপির ব্যাপারে আমাদের মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ কয়েকদিন আগে একটা ভালো কথা বলেছেন যে ওনাদের আসলে বয়স হয় নাই, ওনাদের ম্যাচুরিটি আসে নাই, ওনারা কোথায় গিয়ে কি বলতে হবে বুঝতে পারছেন না। জনাব সার্জিস আলম, ওনাকেও সম্মান রেখেই বলতে চাই যে উনি
ফেক আইডি খুলে কারোর মুখোশ উন্মোচনের কথা বলে উনি নিজেকে কতটা ইম্যাচিউরড প্রমাণ করলেন, এটা কিন্তু আসলে ওনার নিজেরই চিন্তা করে দেখা উচিত। উনি সামনে নির্বাচন করতে চাচ্ছেন, দেশের জন্য কিছু করতে চাচ্ছেন, সো এই ধরনের কথাবার্তা বলা থেকে আমার মনে হয় ওনার এবং এনসিপির অন্যান্য নেতাদের বিরত থাকা উচিত। এবং আমরা এটা অত্যন্ত বিনয়ের সাথেই বলতে চাই যে কোনো কথা বলার আগে একটু 10 বার চিন্তা করে বলা উচিত। আপনি রাজনীতিতে এসেছেন, হ্যাঁ আপনারা বলবেন যে অনেক বর্ষিয়ান নেতা অনেক কথাবার্তা বলছেন যেগুলো কথা হয়তো ভিত্তিহীন বা বাংলাদেশের পলিটিক্সে চলে আসছে, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে এমন পলিটিশিয়ানও হচ্ছে যারা অনেক বুঝে চিন্তা করে কথা বলছেন। সো ওনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে ওনারা কোনো কথা বলার আগে যেন একটু ভালো মতো চিন্তা করেন যে কথা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কথাটা কি আসলে লিগ্যাল নাকি। যে আমি একটা ফেক আইডি খুলে কারোর ব্যাপারে কোনো জিনিস পোস্ট করব বা তার ব্যাপারে কোনো মুখোশ উন্মোচন করার কথা বলবো, এটা তো একটা হুমকি, থ্রেটও হয়ে গেল। সো আলটিমেটলি এনসিপির ওনাদের সমস্যা হচ্ছে যেটা দাঁড়িয়েছে যে ওনারা একটা আন্দোলনে ছিলেন অনেকেই, কিন্তু একটা দেশ চালানো বা একটা, ওনারা তো আসলে চাকরিও করেননি, ব্যবসাও করেননি, কোনো পেশাতেও খুব একটা অংশগ্রহণ নাই। সো ওনাদের আসলে একটু নিজেদের যে কোনো কথা বলার আগে নিজেদের একটু বেসটাকে স্ট্রং করে নেওয়া উচিত বলেই আমি মনে করি। নির্বাচন ডিসেম্বরে হোক, সেটা তারেক রহমান জোর দাবি জানিয়েছেন এবং অন্যান্য অনেক দল আপনারাও দাবি জানিয়েছেন ডিসেম্বরে হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন ডিসেম্বরে হবে, সরকার অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে আগামী জুন পর্যন্ত গড়াতে পারে। আপনি কি মনে করেন যে আগামী জুন পর্যন্ত বা ডিসেম্বরে এই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে? আরেকটি প্রশ্ন হচ্ছে, তারেক রহমান সাহেব আরেকটা কথা বলেছেন, ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব। আচ্ছা, প্রথমত আমি আমার এনডিএম এর পক্ষ থেকে বলি যে এনডিএম কিন্তু আসলে ডিসেম্বর বলেনি, এনডিএম বলেছে যত তাড়াতাড়ি সম্ভব। সেটা যদি অক্টোবর মাসে হয়, সেটা যদি সেপ্টেম্বর মাসে হয়, সেটা যদি নভেম্বর মাসে হয়। সো আমরা কোনো ডিসেম্বরের ডেডলাইন দেইনি, বরং আমরা ডিসেম্বরের আগেই প্রত্যাশা করছি যে নির্বাচন হবে। এবং সর্বোপরি আমরা প্রথমত একটা রোড ম্যাপ চাচ্ছি, কোনো স্পেসিফিক একটা ডেট যে এই সময় থেকে আমরা কাউন্ট করা শুরু করব। এখন প্রধান উপদেষ্টা অথবা তার উপদেষ্টা মণ্ডলীরা খুব সুকৌশলে একটা টাইম দিয়েছেন যে নেক্সট বছর 2026 সালের জুন মাস পর্যন্ত। তো এক্ষেত্রে এটা সবাই জানেন যে 2026 সালের জুন পর্যন্ত যদি এটি গড়ায়, জুন মাসের সময়টা কি, তখন বন্যা থাকবে, তখন আপনি 20% ভোটই কাস্ট করতে পারবেন না, এবং তখনকার সময়টা অ্যাকচুয়ালি বাংলাদেশের প্র্যাকটিক্যালি নির্বাচনের জন্য একটা আইডিয়াল সময় না। সো এই জুনটা কিন্তু গিয়ে পরবর্তী 2026-এর ডিসেম্বর অথবা নভেম্বরে গিয়ে গড়াবে। অতএব আমরা মনে করি যে একটা রোড ম্যাপ দিয়ে যে উইন্টারের মধ্যে, শীতকালের মধ্যে এটাকে শেষ করা, এবং আসলে আর কি বাকি আছে বা আর কি দরকার ওনাদের, এটাই কিন্তু প্রশ্নবিদ্ধ। উনি সংস্কারের কথা বলছেন, ওনারা অনেকেই বলছেন, কিন্তু সেই সংস্কারটা এই 10 মাসেও আমরা কোনো ভিজিবল কোনো কিছু দেখতে পাচ্ছি না। এখন সব মিলিয়ে একটা টালতামাল অবস্থা চলছে দেশে। এই অবস্থাকে আর কন্টিনিউ করতে দেয়া দেশের জন্যই ভালো না। এবং আমরা কিন্তু আন্তর্জাতিকভাবেও দেখছি যে আন্তর্জাতিক প্রত্যেকটি কান্ট্রি বলছে যে একটা গণতান্ত্রিক সরকার আসা এই দেশের জন্য মঙ্গলজনক। একটা দেশ, একটা অন্তর্বর্তীকালীন সরকার যার কোনো সরাসরি জনগণের ম্যান্ডেট নাই, সেটা একটা ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম, অনির্দিষ্টকালীন সময়ের জন্য কন্টিনিউ করতে পারে না। প্রধান উপদেষ্টা বলেছেন একটি দলই নির্বাচন করতে চায় বা একটি দলই নির্বাচনের কথা বলছে। প্রতি উত্তরে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে দোষারোপ করছেন, তাদের বোধগম্য নয়। এক্ষেত্রে আসলে আমরা নিজেরাও একটু আশ্চর্য হয়েছি যে প্রধান উপদেষ্টা এরকম বিদেশের মাটিতে বসে এই ধরনের একটি কথা বলেছেন। আমরা শিওর না যে আসলে এটাকে কি মিস ইন্টারপ্রেট করা হলো নাকি, কিন্তু আমরা নিজেরাই মানে খুবই অবাক, কারণ আমরা এনডিএমের পক্ষ থেকে বলেছি এবং অন্যান্য আমার মনে হয় যে না হলেও 50টির উপর রাজনৈতিক দল বলেছে যে নির্বাচন তারা ডিসেম্বর বা তার আগে চায় এবং একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ চায়। সো সেক্ষেত্রে উনি আসলে কিভাবে একটি দল চায় না বললেন, এটা আমাদের কারো বোধগম্য না। এবং ওনার মতো একজন সম্মানিত ব্যক্তিত্বের কাছে এটা আমরা প্রত্যাশা করি না, এবং আমরা আশা করি যে উনি ওনার ভুলটা বুঝতে পারবেন এবং উনি সামনে এসে এমন একটা বক্তব্য দিবেন যেখানে উনি ওনার পজিশনটা ক্লিয়ার করবেন এবং আমরা আবার সেই সম্মানের জায়গাটায় ফিরে যেতে পারবো।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই।